হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু হিমান্ত সেনপাই। আজ আমরা দেখব ওয়ান পিসের এপিসোড 76 থেকে এপিসোড 80। লেটস বিগিন। এপিসোডের শুরুতে দেখানো হয় সবাই মোমের পুতুলে পরিণত হয়ে গেছে আর লুফি শান্তভাবে মিস গোল্ডেন উইকের সাথে বসে চা খাচ্ছে। ইউসপ রেগেঞ্জে তার ওপর চিৎকার করে বলছে, তোর বন্ধুরা সবাই মরে যাচ্ছে আর তুই এখানে বসে শান্তভাবে চা খাচ্ছিস। ইউসপ তখন লুফির পেছনে থাকা রঙের চিহ্নটা দেখতে পায় আর বুঝতে পারে যে ওই রঙের কারণেই লুফি এমন অদ্ভুত আচরণ করছে। সে ভাবে আমাকে ওই রঙটা মুছতেই হবে। ঠিক তখনই মিস্টার 5 জঙ্গল থেকে বেরিয়ে আসে আর ইউসপকে মারার জন্য তার বন্দুক বের করে। মিস গোল্ডেন উইক দেখে যে ইউসপ তার দিকেই আক্রমণ করতে চলেছে। ইউসপ তার বিস্ফোরক গুলি চালায়, কিন্তু সেটা গিয়ে লাগে লুফির গায়ে। মিস ভ্যালেন্টাইন এটা থেকে হাসতে থাকে আর বলে, ওর নিশানা তো ওর নিজের বন্ধুর গায়ে লেগে গেল। কিন্তু ইউসপের গুলিটা লুফির জামাটা পুড়িয়ে দেয় আর তার সাথে মিস গোল্ডেন উইকের রংটাও মুছে যায়। লুফি এবার মুক্ত। সে হুঁশে ফেরে আর বলে, ইউসপ আমাকে ফ্রি করার জন্য অনেক ধন্যবাদ। মিস ভ্যালেন্টাইন অবাক হয়ে বলে, ওর জামাটা পুড়ে যাওয়ায় মিস গোল্ডেন উইকের রংটাও মুছে গেছে, ও এখন মুক্ত। লুফি রেগে গিয়ে চিৎকার করে বলে, এই রংটা আমাকে সত্যিই খুব বিরক্ত করেছে, আমি কাউকেই মরতে দেব না। অন্যদিকে সানজি জঙ্গলের মধ্যে সবাইকে খুঁজতে খুঁজতে একটা মোমের তৈরি ঘর দেখতে পায় আর ভাবে, জঙ্গলের মাঝখানেই ঘরটা কি করছে। মিস ভ্যালেন্টাইন লুফিকে নিয়ে মজা করে বলে, ওরা তো সবাই মরে গেছে। লুফি চিৎকার করে বলে, ওরা সবাই এখনো বেঁচে আছে। মিস্টার 3 তখন তার শরীর থেকে মোম বের করে একটা বিশাল বর্ম তৈরি করে, যার নাম সে দেয় ক্যান্ডেল চ্যাম্পিয়ন আর্মার। লুফি অবাক হয়ে বলে, এটা তো দারুণ জিনিস বানিয়েছো তুমি। মিস ভ্যালেন্টাইন বলে, এটা কোনো সাধারণ জিনিস নয়। মিস্টার 3 এই বর্মটা দিয়ে 48 মিলিয়নের বাউন্টিওয়ালা পাইরেটকে হারিয়েছে। মিস গোল্ডেন উইক তখন তার রং দিয়ে বর্মটাকে আরো শক্তিশালী করে দেয়। লুফি তার গোমো পিস্টল দিয়ে বর্মটার উপর আক্রমণ করে, কিন্তু তার কিছুই হয় না। মিস্টার 3 এর বর্মটা এতটাই শক্তিশালী যে লুফির কোনো আক্রমণই কাজে আসছে না। উসোপ আর কারু অবাক হয়ে দেখতে থাকে। লড়াই করতে করতে লুফি ছিটকে গিয়ে মোমের মূর্তিগুলোর কাছে পড়ে যায় আর তখনই সে দেখে যে মোমবাতির গরমে মূর্তিগুলো গলতে শুরু করেছে। উসোপও এটা লক্ষ্য করে আর তখনই উসোপের মাথায় বুদ্ধিটা আসে। সে চিৎকার করে বলে, লুফি, মোম যতই শক্ত হোক না কেন, ওটা তো শেষ পর্যন্ত মোমই। আগুন দিয়ে ওটাকে গলানো যায়, আমরা এখনো সবাইকে বাঁচাতে পারি। লুফি খুশি হয়ে বলে, সত্যিই তো। মিস্টার 3 বলে, তোমরা ওদের বাঁচাতে পারবে না, কারণ ওরা শেষ নিঃশ্বাস নিচ্ছে। উসোপ তখন তার গুলাল দিয়ে মোমের পিলারটায় আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু পেছন থেকে মিস্টার 5 এসে তাকে গুলি করে। উসোপ মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। লুফি চিৎকার করে ওঠে, উসোপ তুই ঠিক আছিস তো? উসোপ যন্ত্রণায় কাতরাতে থাকে। মিস্টার 3 তখন লুফিকে তার বর্ম দিয়ে মাটিতে পিষে দেয়। আহত অবস্থায় উসোপ কারুকে একটা দড়ি দিয়ে বলে, কারু এই দড়িটা নিয়ে দৌড়ে পিলারটা চারপাশে পেঁচিয়ে দে। মিস ভ্যালেন্টাইন বলে, তোমরা কি পরিকল্পনা করছো? কারু নিজের জীবনের ঝুঁকি নিয়ে গুলির মাঝখান দিয়ে দৌড়ে দড়িটা পিলারের চারপাশে পেঁচিয়ে দেয়। মিস্টার 5 তাকে গুলি করতে থাকে, কিন্তু কারু কাজটা সম্পন্ন করে। মিস ভ্যালেন্টাইন তখন উসপের ওপর বসে নিজের ওজন বাড়াতে শুরু করে। উসপ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। লুফি মিস্টার 3 সাথে লড়াই করতে করতে হঠাৎই তার হাত লম্বা করে মিস্টার 3 মাথায় জ্বলতে থাকা 3টাকে ধরে ফেলে। মিস্টার 3 যন্ত্রণায় চিৎকার করতে থাকে। লুফি খুশি হয়ে বলে, উসপ দেখ, আগুন পাওয়া গেছে। উসপ বলে, দারুণ, কারু যে দড়িটা পেঁচিয়েছে ওটাতে আগুন লাগিয়ে দে। লুফি জিজ্ঞাসা করে, দড়িতে আগুন লাগবে কি করে? উসপ বলে, তুমি শুধু আগুনটা লাগাও, আমি ওটাতে তেল মাখিয়ে রেখেছি। উসপ আগেই দড়িটাতে তেল দিয়ে রেখেছিল। লুফি তখন মিস্টার 3কে টেনে এনে তার মাথার আগুনটা দিয়ে দড়িতে আগুন লাগিয়ে দেয় আর সঙ্গে সঙ্গেই পুরো পিলারটা দাউ দাউ করে জ্বলে ওঠে। লুফি চিৎকার করে বলে, আমি পেরেছি। মিস্টার 3 রেগে গিয়ে বলে, স্ট্র হ্যাট, তুই আমার চুলের কি ব্যবহার করলি? আগুন জ্বলে উঠতেই মোম গলতে শুরু করে, এমনকি মিস্টার 3 বর্মটাও গলতে শুরু করে। মিস্টার 3 গরম সহ্য করতে না পেরে বর্মের ভেতর থেকে বেরিয়ে পালায়। লুফি চিৎকার করে বলে, কাপুরুষ, কোথায় পালাচ্ছিস? নামি আর ভিভি মুক্ত হয়ে মিস ভ্যালেন্টাইনকে ধরে ফেলে। নামি বলে, এই আগুন লাগানোর বুদ্ধিটা কার ছিল? গরমে আমার কাপড়গুলোও পুড়ে গেল। এই সিনগুলা দেখে আমি হাসি কোনোভাবেই থামাতে পারছিলাম না। উসোপ তখন মিস্টার 5 এর মুখোমুখি হয়। মিস্টার 5 তাকে মারার জন্য গুলি করে, কিন্তু উসোপ তার নিজের বিস্ফোরক গুলি চালায়। মিস্টার 5 ভাবে এটা সাধারণ বিস্ফোরক আর সেটা সে মুখে পুড়ে নেয়, কিন্তু উসোপ বলে, আমি কি একই আক্রমণ দুবার করব নাকি? মিস্টার 5 বুঝতে পারে সে ভুল জিনিস খেয়ে ফেলেছে। তার মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকে আর সে চিৎকার করে বলে,
এতে তো অনেক মির্চি, আমি কি খেয়ে ফেললাম? উসব বলে, আমি আমার গ্রামের সবচেয়ে বড় মৃত্যুক ছিলাম। ঠিক সেই মুহূর্তে জরো মুক্ত হয়ে তার বিখ্যাত অনিগিরি অ্যাটাক দিয়ে মিস্টার 5কে হারিয়ে দেয়। ব্রগিও মোম থেকে মুক্ত হয়ে যায় আর ডরির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে লুফি জঙ্গলে মিস্টার 3কে খুঁজে পায়, কিন্তু দেখে যে সেখানে অনেকগুলো মিস্টার 3 দাঁড়িয়ে আছে। কিন্তু লুফি তার ইনস্টিংক্ট ব্যবহার করে আসল মিস্টার 3কে খুঁজে বের করে আর এক ঘুষিতেই তাকে হারিয়ে দেয়। কারু তখন মিস গোল্ডেন উইককে দৌড়ে গিয়ে ধরে ফেলে। মিস গোল্ডেন উইক ভয়ে কাঁদতে শুরু করে। এবার সিন দেখানো হয় সানজির। সে মিস্টার 3 বানানো মোমের ঘরে বসে চা খাচ্ছিল। হঠাৎই সে একটা ডেন্ডেন মুশি মানে ওয়ান পিস ওয়ার্ল্ডের একমাত্র টেলিফোন খুঁজে পায়। সে ফোনটা তুলতেই ওপাশ থেকে আওয়াজ আসে, মিস্টার 3, আমি মিস্টার 0 বলছি, তুমি কি তোমার কাজটা করেছো? সানজি অবাক হয়ে যায়, কিন্তু সে চালাকি করে বলে, হ্যাঁ, আমি মিস্টার 3 বলছি, আমি আমার কাজটা করে দিয়েছি। আর এই রহস্যময় মুহূর্তে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সানজি বুঝতে পারে যে ফোনের ওপারে থাকা মিস্টার 0 আসলে 7 ওয়ারলর্ডস অফ দ্য সিদের মধ্যে একজন, তাই তাকে খুব সাবধানে এবং বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে। মিস্টার 0 ফোন ধরেই তার গম্ভীর গলায় বলে, অনেক দিন হয়ে গেল তুমি কোনো রিপোর্ট দাওনি, এখন আমাকে রিপোর্ট দাও। সানজি তখন চালাকি করে মিস্টার 3 হওয়ার নাটক করে আর বলে, আমি সব স্ট্র হেডস ডে মেরে ফেলেছি, ওই 2 জায়েন্ট আর প্রিন্সেস ভিভিকেও শেষ করে দিয়েছি। এই কথা শোনার পর মিস্টার 0 কিছুটা খুশি হয়। সে বলে, আমি আনলাকিজদের লিটল গার্ডেনে পাঠিয়ে দিয়েছি তোমাদের কাজ ঠিকমতো হয়েছে কিনা তা দেখার জন্য, আর সাথে একটা প্যাকেজও পাঠিয়েছি। সে আরও বলে, তোমরা দুজন মানে তুমি আর তোমার পার্টনার মিস গোল্ডেন উইক সোজা অ্যালাবাস্টাতে চলে এসো, বাকি প্ল্যান আমি সেখানেই বলবো। আর ঠিক তখনই মিস্টার 0-র পাঠানো দুজন গুপ্তচর সানজির ওপর হামলা করে, কিন্তু সানজি এক মুহূর্তেই তাদের দুজনকে হারিয়ে দেয়। এই আওয়াজ শুনে মিস্টার 0 জিজ্ঞাসা করে, মিস্টার 3, ওখানে কি হচ্ছে? সানজি আবার নাটক করে বলে, স্ট্র হ্যাজদের একজন ক্রুমে বেঁচে গিয়েছিল, সে আমার ওপর হামলা করেছিল, কিন্তু আমি তাকেও মেরে ফেলেছি। এই কথা শুনে মিস্টার 0 রেগে যায় আর বলে, তুমি তো একটু আগেই বললে যে সবাইকে মেরে ফেলেছ, আর এখন বলছো একজন বেঁচে ছিল, তুমি কি আমাকে মিথ্যে কথা বলছিলে? সানজি বলে, হয়তো আমার হিসেবে একটু ভুল হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমি কাজটা পুরোপুরি শেষ করে দিয়েছি, আপনাকে আর কাউকে এখানে পাঠানোর দরকার নেই। অন্যদিকে লিটল গার্ডেনে ডরির জ্ঞান ফেরে আর সবাই এটা দেখে খুব খুশি হয়। এবার সিন দেখানো হয় ক্রোকোডাইল অর্থাৎ মিস্টার 0-র। সে মিস অলসান্ডেকে নির্দেশ দেয়, মিস্টার 2কে লিটল গার্ডেনে পাঠানোর ব্যবস্থা করো। মিস্টার 3 যখন অ্যালাবাস্টার দিকে রওনা হবে তখন মিস্টার 2 যেন ওকে পথেই মেরে ফেলে। মিস অলসান্ডে জিজ্ঞাসা করে, আপনি আজ এত অ্যাগ্রেসিভ কেন? ক্রোকোডাইল তার গম্ভীর গলায় বলে, আমাদের কাছে অনেক লোক আছে, 1-2 জন কমে গেলে আমাদের কিচ্ছু হবে না, তুমি কি আমার সিদ্ধান্তের উপর প্রশ্ন করছো? মিস অলসান্ডে ভয় পেয়ে বলে, না, আমি আপনার নির্দেশই পালন করব। সিন আবার লিটল গার্ডেনে ফেরে। ডরি আর ব্রগি স্ট্রহ্যাটদের বলে, তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছ, আমরা তোমাদের জন্য কিছু করতে চাই। লুফি বলে, আমাদের লগ পোস্টটা ঠিক হতে 1 বছর সময় লাগবে, তোমরা কি ওটা ঠিক করে দিতে পারবে? জায়েন্টরা বলে, লগ পোস্টই একমাত্র জিনিস যেটা নিয়ে আমরা তোমাদের সাহায্য করতে পারবো না। এই কথা শুনে ভিভি খুব ভেঙে পড়ে। সে ভাবে, 1 বছরে তো অ্যালাবাস্টাতে কি থেকে কি হয়ে যাবে। ঠিক তখনই জঙ্গল থেকে নাচতে নাচতে সঞ্জি বেরিয়ে আসে আর বলে, নামিসোয়ান, ভিভি-চান, তোমরা সবাই কেমন আছো? সঞ্জি তখন সবাইকে মিস্টার 0-র সাথে তার ফোনের পুরো কথোপকথনটা খুলে বলে। সবাই এটা শুনে স্বস্তি পায় যে আপাতত মিস্টার 0 তাদের আর বিরক্ত করবে না। কিন্তু উসব বলে, তাতে কি হবে, আমরা তো এখানে 1 বছরের জন্য আটকেই গেলাম। সঞ্জি তখন হাসতে হাসতে বলে, 1 বছর কেন থাকতে হবে, তোমাদের কাজ কি এখনো শেষ হয়নি? এই বলে সে তার পকেট থেকে অ্যালাবাস্টার একটি এটার্নাল পোজ বের করে। এটার্নাল পোজটা দেখে সবার মুখ হাঁ হয়ে যায়। তারা আনন্দে চিৎকার করতে শুরু করে। তাদের আর 1 বছর অপেক্ষা করতে হবে না। ভিভি আনন্দে সঞ্জিকে জড়িয়ে ধরে, আর সঞ্জি তো খুশিতে আত্মহারা যে ভিভি মতো একজন পরীর মতো মেয়ে তাকে জড়িয়ে ধরেছে। এরপরই সঞ্জি আর জোরো আবার তাদের শিকারের প্রতিযোগিতা নিয়ে ঝগড়া শুরু করে দেয়। স্ট্র হ্যাট ক্রু এবার জায়েন্টদের বিদায় জানিয়ে অ্যালাবাস্টার দিকে রওনা হবার জন্য প্রস্তুত হয়, কিন্তু তারা দেখে যে ডরি আর ব্রগি তাদের বিশাল অস্ত্রগুলো তুলে নিচ্ছে। তারা বলে, আমাদের বন্ধুরা যাচ্ছে, সামনে একটা বাধা আছে, আমাদের ওদের সাহায্য করতে হবে। এবার সিন দেখানো হয় গোয়িং মেরির। তারা যখন নদী থেকে সমুদ্রে প্রবেশ করতে যাবে তখন নদীর 2 ধারে ডরি আর ব্রগি দাঁড়িয়ে থাকে। তারা চিৎকার করে বলে, তোমরা যাই হয়ে যাক না কেন সোজা এগিয়ে যাবে, একদম থামবে না। লুফি বলে, কিছু তো একটা গড়বড় আছে, কিন্তু সে ক্যাপ্টেন হিসেবে তার বন্ধুদের ওপর ভরসা রাখে আর বলে, আমরা সোজা যাব, কেউ কোনো দিকে তাকাবে না, সোজা এগিয়ে চলো। আর ঠিক তখনই জলের ভেতর থেকে একটা দ্বীপের মতো বিশাল গোল্ড
গোল্ড ফিশ বেরিয়ে আসে। ওটা এতটাই বড় যে ওটা গোটা দ্বীপকেই একবারে গিলে ফেলতে পারে। নামি ভয়ে চিৎকার করে বলে, তাড়াতাড়ি জাহাজ ঘোরাও। কিন্তু লুফি বলে, না, আমরা সোজা যাব। আমার বন্ধুদের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আর কিছু বোঝার আগেই ওই বিশাল দানব গোল্ড ফিশটা গোয়িং মেরিকে গিলে ফেলে। জাহাজে সবাই ভয়ে চিৎকার করতে থাকে। সানজি বলে, লুফি, আমরা কি ওদের ওপর ভরসা করতে পারি? লুফি বলে, হ্যাঁ, আমি আমার বন্ধুদের ওপর সব সময় ভরসা করি। ঠিক সেই মুহূর্তেই বাইরে ডরি আর ব্রোগি তাদের সমস্ত শক্তি দিয়ে একসাথে একটি ভয়ঙ্কর হামলা করে। তাদের মিলিত আক্রমণে ওই দানব গোল্ডফিশটার বুক চিরে একটা বিশাল গর্ত হয়ে যায়, আর সেই গর্তের ভেতর দিয়ে গোয়িং মেরি নিরাপদে বাইরে বেরিয়ে আসে। আর এই অসাধারণ দৃশ্যটার সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতে আমরা দেখি গোয়িং মেরি চলেছে আলাবাস্তার দিকে। উসব চিৎকার করে বলে, অবশেষে আমরা এই দ্বীপটা ছেড়ে যাচ্ছি। তারা সবাই ডরি আর ব্রগিকে বাই বলে বেরিয়ে পড়ে। আর এখানে আমার কিছু কথা আছে, তোমরা ডরি আর ব্রগিকে ভুলে যেও না, কারণ তারা আবার আমাদের গল্পে ফিরে আসবে, তো এদের ভুললে চলবে না। ডরি আর ব্রগি দূর থেকে বলে, এগিয়ে যাও নিজেদের লক্ষ্যের দিকে। আইল্যান্ড ইটারকে হারানোর পর তাদের দুজনের তলোয়ার আর কুঠার দুটোই ভেঙে সমুদ্রের জলে পড়ে যায়। তারা দেখে যে গোয়িং মেরি দ্বীপ থেকে অনেক দূরে চলে গেছে, আর তারা দুজনেই তাদের পুরনো দিনের কথা মনে করতে থাকে। এরপর ডরি আর ব্রগির একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তারা দুজনেই একসময় জায়ান্ট পাইরেটসের ক্যাপ্টেন ছিল। একবার তারা দুটো বিশাল সি মনস্টার শিকার করে পার্টি করছিল। তখন একটা ছোট মেয়ে এসে তাদের জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের শিকার করা সি মনস্টারের মধ্যে কারটা বেশি বড়? ডরি বলে, আমারটা বড়। ব্রগি বলে, না, আমারটা। আর এই সামান্য কারণের জন্য তারা দুজনেই লিটল গার্ডেন দ্বীপে আসে নিজেদের শিকারের আকার মাপার জন্য। আর সেখানেই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যা 100 বছর ধরে চলে আসছিল। যাই হোক, লড়াই এখন শেষ। তারা দুজনেই দ্বীপে শান্তিতে বসে আছে। এবার সিন দেখানো হয় গোয়িং মেরির। উসব জাহাজের ওপর থেকে বলছে, আমি জীবনে একবার হলেও এলবাফ অবশ্যই যাব। লুফি বলে, আমিও তোমার সাথে যাব। এই বলে তারা দুজনে নাচতে শুরু করে আর এলবাফের গান গাইতে থাকে। নামি তাদের দিকে তাকিয়ে বলে, আজ আমার খুব ক্লান্ত লাগছে, জানি না কেন এমন হচ্ছে। সে অ্যালাবাস্টার ইটার্নাল পোস্টটা ভিভিকে দিয়ে বলে, কিছুক্ষণের জন্য তুমি পথ দেখো, আমার খুব ক্লান্তি লাগছে। সে আরও বলে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যালাবাস্টা পৌঁছাতে হবে। অ্যালাবাস্টার নাম শুনে ভিভির মন খারাপ হয়ে যায়। তার মনে পড়ে যায় তার বাবা তাকে কি বলেছিল। সানজি তখন বলে, ভিভি, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, যতক্ষণ আমি তোমার সাথে আছি কিচ্ছু হবে না। এই বলে সানজি নামি আর ভিভির জন্য কেক নিয়ে আসে। লুফি আর উসব দৌড়ে এসে বলে, আমাদের জন্য বানাওনি? সানজি তাদের ওপর রেগে গিয়ে বলে, কিচেনে যা পড়ে আছে তাই খেয়ে নে। জোরো তখন জাহাজের ওপর বসে এক্সারসাইজ করছিল আর ভাবছিল, আমাকে আরো শক্তিশালী হতে হবে। আমি ওই সামান্য মোমটাকে নিজের তলোয়ার দিয়ে কাটতে পারলাম না। আমি সত্যিই খুব দুর্বল। অন্যদিকে অ্যালাবাস্তা কিংডম দেখানো হয়, যেখানে মিস্টার 2 সমুদ্রের ধারে এসে বলে, মিস্টার 0-র কথা অনুযায়ী আমাকে লিটল গার্ডেনে গিয়ে মিস্টার 3-কে শেষ করে দিতে হবে। মিস্টার 3 তো আমার সামনে একটা বাচ্চা। এবার সিন আবার গোয়িং মেরিতে ফেরে। নামির শরীর খুব খারাপ হতে শুরু করেছে। সে নিজের মাথা ধরে বসে থাকে আর ভাবে, ওই দ্বীপ থেকে আসার পর থেকেই আমার শরীরটা খারাপ লাগছে। হঠাৎই নামি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ভিভি দৌড়ে নামির কাছে যায় আর তার মাথায় হাত দিয়ে দেখে যে নামির গায়ে প্রচণ্ড জ্বর। সে চিৎকার করে সবাইকে ডাকে। সানজি বলে, আমার নামি সোয়ানের কি হলো? সবাই নামিকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। ভিভি বলে, গ্র্যান্ড লাইনে আবহাওয়া খুব দ্রুত বদলাতে থাকে, যার জন্য শরীর খারাপ হতেই পারে, আর এই সমুদ্রে শরীর খারাপ হওয়াটা খুবই বিপজ্জনক হতে পারে। ভিভি জিজ্ঞাসা করে, আমাদের মধ্যে কি কেউ মেডিকেল বিষয়ে কিছু জানে? সবাই বলে, নামি তো এই ব্যাপারে অল্প স্বল্প জানে, আর ওই তো অসুস্থ হয়ে পড়েছে। লুফি বলে, চিন্তা করো না, সানজি ওর জন্য মাংস রান্না করে দেবে, আর মাংস খেলেইও ঠিক হয়ে যাবে। সানজি বলে, সবাই তোর মতো নয়, আমি তো নামি আর ভিভির জন্য সবসময় পরিষ্কার সবজি দিয়ে খাবার বানাতাম, আর তোদের জন্য পচা সবজি দিয়ে। উসপ এটা শুনে রেগে যায়। ভিভি তখন বলে, নামির জ্বর 104 ডিগ্রি। 104 ডিগ্রির কথা শুনে সবাই চমকে ওঠে আর চিৎকার করতে শুরু করে। লুফি বলে, তার মানে কি নামি মারা যাবে? ঠিক তখনই নামি উঠে দাঁড়ায়। লুফি খুশি হয়ে বলে, দেখো নামি ঠিক হয়ে গেছে, চলো পার্টি করি। উসব বলে, পাগল নাকি, ও শুধু উঠে দাঁড়িয়েছে। ভিভি বলে, নামি, তোমার আরাম করা উচিত। নামি তখন বলে,
আমার ডেস্কে একটা খবরের কাগজ রাখা আছে, ওটা নিয়ে এসো। ভিভি খবরের কাগজটা নিয়ে এসে পড়তে শুরু করে আর অবাক হয়ে যায়। কাগজে লেখা ছিল অ্যালাবাস্টা কিংডমে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আর মানুষ একে অন্যের সাথে লড়াই করছে। নামি বলে, এই কাগজটা 3 দিন পুরনো, আমাদের জাহাজের গতি আর কমানো যাবে না। লুফি বলে, কিন্তু তোমার শরীর তো খুব খারাপ, আমাদের একজন ডাক্তার দেখানো দরকার। নামি তখন বলে, থার্মোমিটারটাই হয়তো খারাপ, 104 ডিগ্রি জ্বর আবার হয় নাকি? এই বলে সে জাহাজের ওপরে চলে যায়। উসব বলে, ও নাটক করছে যাতে আমরা আর অসুস্থতার কথা জানতে না পারি। নামি ওপরে এসে দেখে যে জোরো জাহাজটা ভুল দিকে নিয়ে যাচ্ছে। সে রেগে গিয়ে বলে, জোরো তুমি কি একদমই বোকা? জোরো বলে, কি হয়েছে? নামি বলে, তুমি জাহাজ ভুল দিকে নিয়ে যাচ্ছ, ইটার্নাল পোস্টটা তো অন্তত দেখতে পারতে। জোরো বলে, আমি এসব দেখি না, আমি মেঘ দেখেই বলে দিতে পারি জাহাজ কোন দিকে নিয়ে যেতে হবে। নামি ভাবে, আমি কাদের মাঝে ফেসে গেলাম। সানজি জিজ্ঞাসা করে, আবহাওয়ার কি অবস্থা? নামি বলে, হাওয়া হঠাৎই বদলে গেছে, মনে হচ্ছে খুব বড় ঝড় আসতে চলেছে। কিন্তু জোরো বলে, আমার তো মনে হচ্ছে না। হঠাৎই লুফি এসে নামির মাথায় হাত রাখে আর বলে, আউ, আমার হাতটা তো পুড়ে গেল। নামি, তোমার গায়ে তো অনেক জ্বর। নামি তখন সবাইকে নির্দেশ দেয়, তাড়াতাড়ি জাহাজটা ঘোরানো, ভয়ঙ্কর ঝড় আসছে। সবাই নামির কথা অনুযায়ী কাজ করতে শুরু করে। ভিভি তখন সবার কাছে এসে বলে, আমি জানি আমি এই জাহাজে একজন অতিথি, কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব অ্যালাবাস্তা পৌঁছাতে হবে, তাই জাহাজের গতিটা একটু বাড়িয়ে দাও। সবাই ভিভির দিকে রেগে তাকিয়ে থাকে, কারণ নামির শরীর খারাপ। কিন্তু ভিভি তখন বলে, তবে তার আগে আমাদের নামির জন্য একজন ডাক্তার খুঁজে বের করতে হবে আর ওর চিকিৎসা করাতে হবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। সানজি বলে, ভিভিচান কত ভালো, আমি ভিভিচানের কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। হঠাৎই লুফি দেখে তাদের সামনে একটা বিশাল বড় সাইক্লোন চলে এসেছে। সবাই অবাক হয়ে যায়। নামি আগে থেকেই কিভাবে বুঝতে পারলো যে ঝড় আসতে চলেছে? ভিভি বুঝতে পারে নামি কোনো সাধারণ ন্যাভিগেটর নয়। লুফি বলে, আমাদের ঝড়ের পাশ দিয়ে বেরিয়ে যেতে হবে, আর তারা সফলভাবে ঝড়টা পার করে ফেলে। কিন্তু কয়েক ঘন্টা পর আবহাওয়া আবার বদলে যায় আর সমুদ্রে বরফ পড়তে শুরু করে। সবাই তাড়াতাড়ি নিজেদের গরম জামা খুঁজতে শুরু করে। নামির শরীর আরও খারাপ হয়ে যায়। জোরো দূরবীন দিয়ে কিছু একটা দেখছিল। লুফি বলে, জোরো, কোনো ডাক্তার দেখতে পেলি? উসব বলে, ডাক্তার কোনো পাখি নয় যে আকাশে উড়তে দেখা যাবে। জোরো তখন বলে, জলের ওপর কি কোনো মানুষ দাঁড়াতে পারে? লুফি আর উসব বলে, তুই কি নেশা করেছিস? জলের ওপর কেউ দাঁড়াতে পারে না। জোরো বলে, আমারও তাই মনে হতো, কিন্তু তোমরা সামনে দেখো। লুফি আর উসব সামনে তাকিয়ে দেখে যে একজন অদ্ভুত লোক জলের ওপর দাঁড়িয়ে আছে। লুফি বলে, আমি আজ কি খেয়েছিলাম? আমার চোখের সামনে এসব কি দেখছি? উসব বলে, সব সানজির দোষ, ও আমাদের পচা সবজি খাওয়ায়। তারা দুজনেই অবাক হয়ে ওই অদ্ভুত লোকটার দিকে তাকিয়ে থাকে। আর এই রহস্যময় মুহূর্তে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জোরো বলে, কেউ তো একজন আছে, তোরা পেছনে ঘুরে দেখ। লুফি আর উসব পেছনে ঘুরতেই দেখে যে একটা অদ্ভুত লোক দাঁড়িয়ে আছে, যার পিঠে একটা ধনুক আর তুন ঝোলানো রয়েছে, যেটা তীরে ভর্তি। তাকে দেখে ওরা অবাক হয়ে যায়। লোকটি বলে, আজকে একটু বেশিই ঠান্ডা, তাই না? লুফি আর উসব তার কথার উত্তর দেয়, হ্যাঁ, ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। আর ঠিক তখনই হঠাৎ করেই জলের নিচ থেকে একটা বিশাল বড় শিপ ওপরে উঠে আসে, যেটা এতক্ষণ জলের নিচে ছিল। আর সেই শিপটার কারণে তাদের গোয়িং মেরি দুলতে শুরু করে। লুফি বলে, এই তরমুজের মতো দেখতে শিপটা নিচ থেকে কোথা থেকে এলো? নিচ থেকে সানজি চিৎকার করে বলে, ওই, তোরা কি ঠিক করে শিপ চালাতে পারছিস না? এত ঝাঁকাচ্ছিস কেন? নামির শরীর খারাপ, তোরা জানিস না? সামনের শিপটা একদম পাইরেট শিপের মতো লাগছিল। জোরো বলে, আমরা এমনিতেই এত তাড়াহুড়োর মধ্যে আছি, আর এখন এই পাইরেট শিপটাকেই সামনে আসতে হলো। তখন ওই শিপ থেকে কয়েকজন পাইরেট হেসে বলে, কেমন লাগলো আমাদের আন্ডার ওয়াটার রেড শিপ? এর নাম টিন প্লেট ওয়াহু। তোমরা অবাক হয়ে গেছো, তাই না? সানজি আওয়াজ শুনে ওপরে চলে আসে। সে ভিভিকে বলে, ভিভি, তুমি নামির খেয়াল রাখো, আমাকে ওপরে যেতে হবে। ওপরে এসে পরিস্থিতি দেখে সানজি প্রথমে একটা সিগারেট ধরায় আর লুফিকে জিজ্ঞাসা করে, লুফি, এখানে কি হচ্ছে? লুফি বলে, মনে হচ্ছে আমাদের শিপের ওপর অ্যাটাক হয়েছে। আর তখনই অন্য শিপের সমস্ত পাইরেটরা এসে তাদের ওপর বন্দুক তাক করে। সানজি বলে, এই সবকিছু দেখে আমিও বুঝতে পারছি যে আমাদের শিপের ওপর অ্যাটাক হয়েছে। তখনই একটা অদ্ভুত জয়ের লোক সেখানে আসে আর কিছু একটা খেতে খেতে বলে, তোমরা পাইরেট? তোমরা তো মাত্র 4 জন, 4 জনের একটা পাইরেট ক্রু। আমার তো হাসি পাচ্ছে। ওই লোকটি তার মাংসের সাথে সাথে চাকুটাকেও খেয়ে ফেলে। এটা দেখে লুফিও অবাক হয়ে যায়, যদিও সে নিজে প্লেট সমেত খাবার খেয়ে ফেলে, কিন্তু আজ সেও অবাক। লোকটি সানজির দিকে তাকিয়ে বলে, আমি সরাসরি আসল কথায় আসি, আমাকে ড্রাম কিংডম যেতে হবে। যদি তোমাদের কাছে কোনো ইটার্নাল পোজ বা লক পোজ থাকে তাহলে চুপচাপ আমাদের দিয়ে দাও। সানজি
সানজি বলে, না, আমরা ড্রাম কিংডমের নাম কখনো শুনিনি, আর আমাদের কাছে ওটার কোনো ইটার্নাল পোজ বা লক পোজ কিছুই নেই। লুফি বলে, তোমরা এই কারণেই এসেছিলে, তাই না? আমাদের কাছে নেই, তাই চুপচাপ আমাদের শিপ থেকে নেমে যাও। আমাদের কাছে তোমাদের জন্য নষ্ট করার মতো সময় নেই। কিন্তু ওই বিশাল পাইরেটটা বলে, ঠিক আছে, যদি তোমাদের কাছে ওটা না থাকে তাহলে আমি তোমাদের শিপ আর তোমাদের সমস্ত গুপ্তধন নিয়ে যাব, কিন্তু তার আগে আমার খুব খিদে পেয়েছে। এই বলে সে লুফির শিপ গোয়িং মেরিকে খেতে শুরু করে। তার দাঁত এতটাই মজবুত ছিল যে সে সত্যিই জাহাজটাকে খাচ্ছিল। লুফি চিৎকার করে বলে, ওই বেকুব, ওটা আমার শিপ, গোয়িং মেরিকে খাস না। তখন কিছু পাইরেট লুফির ওপর বন্দুক তাক করে বলে, ওয়াপলকে খেতে দে, মিস্টার ওয়াপল খাচ্ছেন, তার মাঝে আসবি না। লুফি বলে, তোর ওয়াপল জাহান্নামে যাক, ও আমার শিপ কেন খাচ্ছে? এই বলে সে পাইরেটদের এক ঘুষি মেরে দেয়। এরপরই চারদিকে গুলি চলতে শুরু করে আর ফাইট শুরু হয়ে যায়। ওয়াপলের শিপের ওপর দাঁড়িয়ে থাকা দুজন বলে, এদের তো মরার খুব তাড়া দেখছি, নিজেরাই আমাদের সাথে লড়াই শুরু করে দিল। গুলির আওয়াজ শুনে বিভি কারুকে নামির কাছে ছেড়ে ওপরে চলে আসে। অন্যদিকে সানজি তার লাথি দিয়ে আর জোরো তার তলোয়ার দিয়ে পাইরেটদের সাথে লড়াই করছিল, কিন্তু উসপ এক জায়গায় লুকিয়ে বসেছিল। জোরো আর সানজিকে লড়াই করতে দেখে বাকি পাইরেটরা ভয় পেয়ে যায় আর বলে, মিস্টার ওয়াপল, এদের সাথে আপনাকেই লড়তে হবে। লুফি পাইরেটদের মারতে মারতে ওয়াপলের দিকে এগিয়ে যায় আর বলে, তুই এখনও আমার শিপ খাচ্ছিস? পাইরেটরা এটা দেখে খুশি হয়ে বলে, তুমি আমাদের মিস্টার ওয়াপলের মোকাবিলা করতে পারবে না, উনি মাঞ্চ মাঞ্চ ফ্রুট খেয়েছেন, উনি তোমাকে জ্যান্ত খেয়ে ফেলবেন। আর ঠিক তাই হয়, ওয়াপল লুফিকে প্রায় খেয়েই ফেলেছিল, কিন্তু আমাদের লুফি নিজের হাত দুটোকে অনেক লম্বা করে স্ট্রেচ করে দেয়। ভিভি সেখানে এসে বলে, এখানে এসব কি হচ্ছে? সানজি বলে, আমি আপনাকে নামিসানের কাছে থাকতে বলেছিলাম। ওয়াপল লুফিকে চিবোতে গিয়ে ভাবে, এটাকে চিবোতে এত কষ্ট হচ্ছে কেন? তখনই লুফির হাত ফিরে আসে আর সে গাম গাম বাজুকা দিয়ে তার ওপর অ্যাটাক করে দেয়। এই অ্যাটাকে ওয়াপল সোজা বাতাসে উড়ে যায়। এটা দেখে তার ক্রুয়ের বাকিরা অবাক হয়ে যায় আর বলে, এ কি হলো? মিস্টার ওয়াপল তো সাঁতারও জানেন না, উনি যদি সমুদ্রে পড়ে যান তাহলে তো ডুবে যাবেন। এরপর তারা তাড়াতাড়ি নিজেদের শিপ নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর যেতে যেতে বলে, আমরা আবার ফিরে আসব, তোমাদের এর দাম চকাতে হবে। উসব বলে, এই সব কি হচ্ছে? ওরা কি ওর নাম ওয়াপল বলল? ভিভি ওয়াপল নামটা শুনে ভাবতে থাকে যে এই নামটা সে আগেও কোথাও শুনেছে। এবার সিন দেখানো হয় ক্যাপ্টেন স্মোকারের শিপে। তাশিগি সেখানে তলোয়ার প্র্যাকটিস করছিল। স্মোকার তাকে ডাকলেও সে শুনতে পায় না। তাশিগি ভাবছিল যে গ্র্যান্ড লাইনে এসে সে কত ভালো ভালো তলোয়ার পেয়েছে। স্মোকার আবার ডাকলে তাশিগি দৌড়ে আসার বলে, মাফ করবেন ক্যাপ্টেন স্মোকার, আপনার কি কফি লাগবে? বলতে বলতে সে হোঁচট খেয়ে পড়ে যায়। স্মোকার বলে, এদিকে এসো, আমরা একটা জিনিস শুনেছি, তুমিও এসে শোনো। তাশিগি স্মোকারের হাতে ব্ল্যাক ট্রান্সপন্ডার স্নেল দেখে বলে, এটা তো অন্যদের সিগন্যাল শুনতে পায়। স্মোকার বলে, হ্যাঁ, আমরা দুজনের মধ্যে হওয়া একটি ফোন কল শুনতে পেয়েছি, তাড়াতাড়ি এসে শোনো। আর সেই কলটা ছিল মিস্টার জিরো আর সানজির মধ্যেকার কথাবার্তা। তারা শুনতে পায় যে সেই কথায় লুফি, প্রিন্সেস ভিভি আর কোনো একটা মিশনের কথা হচ্ছে। স্মোকার বলে, সিগন্যাল খুব দুর্বল, কিন্তু এই কথোপকথন থেকে আমরা 4টে কিওয়ার্ড পাচ্ছি। প্রিন্সেস ভিভি, ওই টুপিওয়ালা ছেলেটা, মিস্টার জিরো আর কোনো চিঠির ব্যাপারে কথা হচ্ছে। তাশিগি বলে, মিস্টার জিরো কি কোনো কোড নেম, যেমন আমরা যে তলোয়ারবাজকে ধরেছি তার নাম মিস্টার 11? তাদের হাতে বন্দি থাকা মিস্টার 11 বলে, মিস্টার জিরো, আমি কোনো মিস্টার জিরোকে চিনি না। স্মোকার বলে, তাহলে তোর পকেট থেকে যে চিঠিটা আমি বের করলাম ওটা কোথা থেকে এলো? মিস্টার 11 অবাক হয়ে যায় আর ছাফাই দিতে শুরু করে। স্মোকার তখন হেসে বলে, আরে আমি তো মজা করছিলাম, কিন্তু এখন তো তুই নিজেই ধরা পড়ে গেলি। স্মোকার তাশিকিকে বলে, এই মেসেজে যার নাম নেওয়া হয়েছে সেই মিস ভিভি হল অ্যালাবাস্টা কিংডমের প্রিন্সেস, আর সে নিখোঁজ রয়েছে। আমাদের অ্যালাবাস্টা যেতে হবে, স্যান্ড কিংডমে যাওয়ার সময় হয়ে গেছে। অন্যদিকে নামির অবস্থা আরও খারাপ হতে থাকে। লুফি তার জন্য খুব চিন্তা করছিল। সে বলে, ও কি সত্যি অসুস্থ, নাকি ওর খিদে পেয়েছে? খিদে পেলে মাংস খাওয়াও, আমি শুনেছি মাংস খেলে সব রোগ সেরে যায়। এরপর লুফি নিজের নাক মুখ অদ্ভুত করে নামিকে হাসানোর চেষ্টা করে, কিন্তু নামি কোনো উত্তর দেয় না। লুফি তখন বলে, আচ্ছা, আমরা যদি ওকে জলে ফেলে দিই তাহলে ওর শরীর আবার ঠান্ডা হয়ে যাবে, তাই না? এই কথা শুনে সানজি আর ভিভি তাকে জোরে এক ঘুষি মারে আর বলে, তুই কি পাগল হয়ে গেছিস? রাত হয়ে যাওয়ায় তারা আর এগোতে পারে না। নামির নির্দেশ ছাড়া রাতে যাত্রা করা সম্ভব নয়। রাতে নামির যখন জ্ঞান ফেরে সে দেখে সবাই তার কেবিনেই ঘুমিয়ে আছে। বাইরে সানজি একা জেগে থেকে পাহারা দিচ্ছিল। সকাল হতেই সে দেখে উসপ জাহাজের সেই অংশটা মেরামত করছে যেটা ওয়াপেল খেয়ে ফেলেছিল। লুফি তখনও নামিকে হাসানোর চেষ্টা করছিল, যা দেখে জরো ভয় পেয়ে যায় আর বলে, লুফি,
তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? সানজি বলে, আমার কেন মনে হচ্ছে এই জায়গাটা খুব শান্ত আর ঠান্ডা। ভিভি বলে, যদি জায়গাটা এত শান্ত আর ঠান্ডা হয় তার মানে এখানে কাছাকাছি কোনো উইন্টার আইল্যান্ড আছে। সে আরও বলে যে গ্র্যান্ড লাইনে 4 ধরনের আইল্যান্ড হয়, সামার, স্প্রিং, অটম আর উইন্টার আইল্যান্ড। আর ঠিক তখনই স্যাঞ্চি বাইনোকুলার দিয়ে দেখে যে সামনে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। এই কথা শুনে লুফি আনন্দে লাফিয়ে ওঠে আর বলে, নামি, তুমি শুনলে? সামনে আইল্যান্ড আছে, তুমি এবার ঠিক হয়ে যাবে। সে বরফ দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। সানজি তাকে বলে, লুফি, বেশি এক্সাইটেড হোস না, আমরা এখানে অ্যাডভেঞ্চার করতে আসিনি, নামির জন্য ডাক্তার খুঁজতে এসেছি। তারা আইল্যান্ডের কাছে পৌঁছাতেই দেখে বিশাল বিশাল বরফের পাহাড়। লুফি -10 ডিগ্রি ঠান্ডাতেও তার সাধারণ পোশাকে বসেছিল। সবাই গরম কাপড় পরলেও তার কোনো খেয়ালই ছিল না। অবশেষে তারা শিপ অ্যাঙ্কার করার একটা জায়গা পায়। জোরো বলে, ডাক্তার খুঁজতে কে কে যাবে? লুফি আর সানজি বলে, আমরা যাব। আর ঠিক তখনই ওয়েপন হাতে অনেক লোক সেখানে চলে আসে আর বলে, ওই জলদস্যুরা, এখানেই থেমে যা। লুফি বলে, মানুষ তো এখানেই পেয়ে গেলাম, এখন শুধু ডাক্তার খুঁজতে হবে। তাদের মধ্যে একজন বলে, চুপচাপ এখান থেকে চলে যাও, এটা আমাদের আইল্যান্ড, আমরা তোমাদের এখানে নামতে দেব না। ভিবি তাদের অনুরোধ করে বলে, আমাদের সাথে একজন অসুস্থ মানুষ আছে, আমাদের একজন ডাক্তারের খুব প্রয়োজন, প্লিজ আমাদের সাহায্য করুন। কিন্তু তারা কোনো কথা শোনে না। তাদের মধ্যে একজন স্যানজির দিকে গুলি চালায়, যেটা তার পায়ের পাশ দিয়ে চলে যায়। স্যানজি রেগে গিয়ে যেই তার উপর অ্যাটাক করতে যায়, তখনই আর একটা গুলির আওয়াজ হয় আর তার সাথেই ভিভি মাটিতে পড়ে যায়। আর এই অসাধারণ দৃশ্যটার সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতে দেখানো হয় স্ট্র হ্যাটসরা একটি বরফের দ্বীপে এসে পৌঁছেছে, যেখানে স্থানীয় বাসিন্দারা তাদের বন্দুক তাক করে ঘিরে ধরেছে। সানজি যখন তাদের বোঝানোর চেষ্টা করছিল যে তাদের একজন বন্ধু খুব অসুস্থ, ঠিক তখনই স্থানীয়দের মধ্যে একজন ভুলবশত গুলি চালিয়ে দেয়, আর সেই গুলিটা এসে লাগে ভিভির গায়ে। এই ঘটনায় লুফি, সানজি আর জোরো প্রচণ্ড রেগে যায়। লুফি তাদের সাথে লড়াই করতে এগিয়ে যেতেই ভিভি তাকে থামিয়ে দেয়। ভিভি বলে, লুফি, লড়াই করো না, যদি তুমি এখন লড়াই করো তাহলে নামির কি হবে? সে আরও বলে, গুলিটা আমার হাত ঘেঁষে বেরিয়ে গেছে, আমার তেমন কিছুই হয়নি। এরপর ভিভি স্থানীয়দের কাছে অনুরোধ করে বলে, আমাদের বন্ধু খুব অসুস্থ, দয়া করে একজন ডাক্তারকে ডেকে দিন, কথা দিচ্ছি আমরা আপনাদের দ্বীপে নামবও না। সে লুফির দিকে তাকিয়ে বলে, লুফি, যদি তুমি একজন সত্যিকারের ক্যাপ্টেন হও তাহলে তোমার ক্রুমেটসদের কথা ভাবো, সব সমস্যার সমাধান লড়াই দিয়ে হয় না। ভিভি এই কথাগুলো লুফির মাথায় যেন হাতুড়ির মতো আঘাত করে। সে বুঝতে পারে নিজের আঘাতের যন্ত্রণা ভুলে গিয়েও ভিভি শুধু নামি আর দলের কথাই ভাবছে। আর এরপরই আমরা লুফির মধ্যে এক অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাই। যে লুফি নিজের বন্ধুদের জন্য সব কিছু করতে পারে, সে আজ তার রাগকে নিয়ন্ত্রণ করে ওই গ্রামবাসীদের সামনে মাথা নত করে আর বলে, আমি ভুল করছিলাম, আমি তোমাদের সাথে লড়াই করব না, দয়া করে একজন ডাক্তারকে ডেকে দিন। লুফির এই অপ্রত্যাশিত আচরণ দেখে স্থানীয়দের দলনেতা ডল্টন রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমাদের সাথে এসো, আমরা তোমাদের গ্রাম পর্যন্ত রাস্তা দেখিয়ে দিচ্ছি। এরপর ডল্টন, লুফি আর বাকিদের নিয়ে তার গ্রাম বিগ হর্নের দিকে রওনা দেয়। সানজি জিজ্ঞাসা করে, এই জায়গার নাম কি? ডল্টন বলে, এই জায়গার কোনো নাম নেই। সে আরও জানায়, আমাদের এখানে মাত্র একজনই ডাক্তার আছে, আর সে হলো একজন ডাইনি। এই কথা শুনে লুফি অবাক হয়ে যায়। তারা যখন গ্রামের দিকে যাচ্ছিল তখন তাদের সামনে একটা বিশাল লাপান, মানে এক ধরনের হিংস্র খরগোশ চলে আসে। উসব ভয় পেয়ে গেলেও ডাল্টন বলে, ভয় পেও না, এটা আমাদের কিছু করবে না। অন্যদিকে জাহাজে একা থাকা জোরো কিন্তু সময় নষ্ট করে না। সে তার ট্রেনিং শুরু করার জন্য ওই হাড় কাঁপানো কনকনে ঠান্ডা জলে ঝাঁপ দেয়। ডাল্টন সবাইকে তার গ্রাম বি হর্নে নিয়ে আসে। সেখানকার বাসিন্দারা ডাল্টনকে খুব সম্মান করে। ডাল্টন সবাইকে তার বাড়িতে নিয়ে গিয়ে বলে, তোমরা তোমাদের বন্ধুকে এখানে শুইয়ে দাও। সে নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম ডাল্টন আর আমি এখানকার সিকিউরিটি স্কোয়াডের ক্যাপ্টেন। সে বিবিকে দেখে বলে, তোমাকে যেন আগে কোথাও দেখেছি। বিবি তখন তার আসল পরিচয় লুকানোর চেষ্টা করে। বিবি বলে, আমাদের বন্ধু নামির জ্বর 104
4 ডিগ্রি ফ্যারেনহাইট, আমাদের তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। ডাল্টন তখন বলে, আমাদের গ্রামে মাত্র একজনই ডাক্তার আছে, ডক্টর কুরেহা, আর সে এখানে থাকে না। ওই যে দূরে পাহাড়ের চূড়ায় একটা ক্যাসেল দেখছো, সে সেখানেই থাকে। সানজি অবাক হয়ে বলে, তাহলে কোনো রোগীর যদি জরুরি চিকিৎসার দরকার হয় তখন কি হয়? ডাল্টন বলে, সে তার নিজের ইচ্ছা মতো পাহাড় থেকে নিচে নেমে আসে আর রোগীদের চিকিৎসা করে, আর চিকিৎসার বদলে সে টাকা নেয় না, যা খুশি তাই নিয়ে চলে যায়। সে আরও বলে, ডক্টর কুরেহা খুব দক্ষ, কিন্তু সে খুব বিপজ্জনকও। গুজব আছে যে সে রাতের আকাশে একটা অদ্ভুত স্লেজে করে উড়ে বেড়ায়, তাই সবাই তাকে ডাইনি বলে, আর তার বয়স 140 বছরেরও বেশি। এই কথা শুনে লুফি বলে, তাহলে আমরা আমাদের বন্ধুর চিকিৎসা কিভাবে করাবো? ডাল্টন বলে, আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না সে নিজে থেকে নিচে নেমে আসে। লুফি চিৎকার করে বলে, আমরা এত অপেক্ষা করতে পারবো না, নামি তো মরেই যাবে। সে জোর করে নামিকে ঘুম থেকে তোলার চেষ্টা করে, কিন্তু ভিবি তাকে থামিয়ে দেয়। লুফি তখন সিদ্ধান্ত নেয় সে নিজেই নামিকে পিঠে নিয়ে ওই পাহাড়ে চড়বে। সানজি বলে, আমিও তোমার সাথে যাব। নামি তখন যন্ত্রণার মধ্যেও বলে, প্লিজ ক্যাপ্টেন, আমি তোমার উপর ভরসা করছি। এরপর লুফি আর সানজি নামিকে নিয়ে ওই দুর্গম পাহাড়ের দিকে রওনা দেয়। ডাল্টন তাদের সাবধান করে বলে, ওখানে কার্নিভোরাস র্যাবিট মানে মাংসাশী খরগোশ আছে। সানজি উত্তর দেয়, আমি ওদের লাথি মেরে উড়িয়ে দেব। ভিবি তখন লুফি আর সানজির জন্য চিন্তা করতে থাকে। সে ভাবে, আমি ওদের নিয়ে চিন্তা করছি না, আমি শুধু এটাই ভাবছি যে নামি অতক্ষণ পর্যন্ত নিজেকে শক্ত রাখতে পারবে কিনা। ডাল্টনের বাড়িতে ভিবি আর ডাল্টনের মধ্যে কথা হতে থাকে। ডাল্টন জানায়, কয়েক মাস আগে ব্ল্যাকবিয়ার্ড পাইরেটসরা আমাদের এই দেশে হামলা করে সবকিছু ধ্বংস করে দিয়েছে। ভিবি অবাক হয়ে বলে, ব্ল্যাকবিয়ার্ডের দলে তো মাত্র 5 জন লোক ছিল, তারা কিভাবে পুরো একটা দেশ ধ্বংস করে দিল? ডাল্টন তখন বলে, আমাদের দেশের রাজা ওয়াপল খুব অত্যাচারী ছিল, তাই কিছু লোক মনে করে এই দেশটা ধ্বংস হয়ে ভালোই হয়েছে। ব্ল্যাকবিয়ার্ড যখন হামলা করে তখন রাজা ওয়াপলই প্রথম দেশ ছেড়ে পালিয়ে যায়, আর এতদিন ধরে সে নিজেকে একজন পাইরেট বলে পরিচয় দিচ্ছিল। এই কথা শুনেই ভিবির মাথায় যেন বিদ্যুৎ খেলে যায়। ওয়াপল, এ তো সেই লোক যাকে কিছুক্ষণ আগেই লুফি হারিয়েছিল। সে ডাল্টনকে জানায় যে তারা ওয়াপলের সাথে লড়াই করেছে। ডাল্টন এটা শুনে চমকে যায়। অন্যদিকে লুফি আর সানজি যখন পাহাড়ে চড়ছিল তখন একদল বিশাল আকারের লাফান তাদের উপর হামলা করে। লুফি বলে, এরা কি বিড়াল? সানজি বলে, না, এরা খরগোশ মনে হচ্ছে। এবার সিন দেখানো হয় ওয়াপলের। সে তার সঙ্গীদের নিয়ে তার ড্রাম কিংডমের দিকেই ফিরে আসছে। আর এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরপর কি হবে? লুফি আর সানজি কি পারবে নামেকে ডক্টরের কাছে নিয়ে যেতে? ওয়াপল ফিরে আসার পর কি হবে? সবকিছু জানতে হলে দেখতে থাকুন ওয়ান পিস, আর অবশ্যই আমাদের চ্যানেল হিমন্ত সেনপাইকে সাবস্ক্রাইব করুন। আনটিল দেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। টাটা।